আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার সিরিজের ক্লাসগুলো করছিলাম। হিসাব বিজ্ঞানের আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। তোমরা এই লেকচারটা দেখার পূর্বে অবশ্যই আগের যে দুটো লেকচার রয়েছে সেগুলা দেখবা। সো আমরা যদি একটু গত ক্লাসে যা পড়েছি সেগুলো যদি একটু রিমাইন্ডার করি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের হিসাবের 5টি শ্রেণীবিভাগ রয়েছে। আমরা হিসাবকে সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্বে ভাগ করেছিলাম এবং এগুলোর কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। এখানে আগের ক্লাসে আমরা কিন্তু একটা শর্টকাট টেকনিক বের করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম সব অর্থাৎ সম্পদ এবং ব্যয় যেগুলো সাধারণত ডেবিট হয় এবং যদি কমে যায় তাহলে ক্রেডিট হয়, এবং আমরা দেখেছিলাম আদম যার মানে হচ্ছে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যেগুলো সাধারণত ক্রেডিট হয় এবং যদি কমে যায় তাহলে উল্টা হয় অর্থাৎ ডেবিট হয়। সো এইটাই হচ্ছে আমাদের আগের ক্লাসের মেইন ডিসকাশনটা ছিল। ওকে, সো এই আগের যে ক্লাসগুলো করেছি তার প্রেক্ষাপটে আজকে কিন্তু আমরা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন করার চেষ্টা করব। সো আমরা যেহেতু আমাদের আজকের মেইন কাজ হচ্ছে একটা প্রশ্ন পড়ে সেখান থেকে হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট বের করা, তাহলে এই ডেবিট ক্রেডিট বের করার আগে কি কি জিনিস করা দরকার সেগুলো আমরা চলো আগে একটু দেখে নেই। সো আমরা সুবিধা গ্রহণকারী খাত এবং সুবিধা প্রদানকারী খাতটা আইডেন্টিফাই করব, বাট তোমরা যদি আগের ক্লাসের টেকনিকটা জানো তাহলে এইটা নিয়ে তোমাদের ওয়ারিড হওয়ার কোনো দরকার নাই। তারপরে যে কাজটা হচ্ছে আমাদের যে লেনদেনটা হয়েছে দুইটা পক্ষ তো আমরা বের করলাম, দুইটা পক্ষ আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। এই দুইটা পক্ষ কি, এটা কি সম্পদ, আয়, ব্যয়, দায় নাকি মালিকানা সত্ত্ব, সেটা কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। এবং এটা বাড়লে কি হয় কমলে কি হয় যেটা আমরা আগের ক্লাসেই শিখেছি সেটারই আজকে কিন্তু আমরা এখন প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখতে যাচ্ছি। সো আমাদের পাঠ্য বইয়ে প্রথমে ছিল কি, জনাব হাসানের ক্ষেত্রে বলা হয়েছে যে নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসায় শুরু করছে। ওকে, এখান থেকে আমাদের কি করা লাগবে, আমাদের দুইটা পক্ষ বের করা লাগবে, তাই না? সো আমি যখন মূলধন স্বরূপ আমার ব্যবসায় কোনো কিছু আনলাম তাহলে আমার ব্যবসায় কি পাইছে, আমার ব্যবসায় সবার প্রথমে আসছে টাকা, তাই না? আমার ব্যবসায় আসছে নগদ এবং এই মূলধন আসছে, তাই না? সো আমরা দুইটা পক্ষ বের করে ফেললাম, একটা হচ্ছে মূলধন কারণ এই নগদটা আসছে মূলধন বাবদ, একটা হচ্ছে নগদ এবং নগদটা কি বাবদ আসছে, মূলধন বাবদ আসছে। আমরা দুইটা পক্ষ বের করে ফেললাম। আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে কি, দ্বিতীয় কাজটা হচ্ছে এটা কি সম্পদ, আয়, ব্যয় নাকি মালিকানা সত্ত্ব সেটা আইডেন্টিফাই করা। আমরা জানি নগদ একটা সম্পদ, তাহলে এটাকে আমরা সম্পদ হিসাবে আইডেন্টিফিকেশন করলাম এবং মূলধন হচ্ছে একটা মালিকানা সত্ত্বের পার্ট, তাহলে আমরা মালিকানা সত্ত্ব আইডেন্টিফিকেশন করলাম। এবং আমরা যে আগের ক্লাসে যে রুলসটা শিখেছিলাম, যে টেকনিকটা শিখেছিলাম, টেকনিকটা কি ছিল, সব এবং হচ্ছে আদম ছিল, তাই না? সব এবং আদম ছিল। সব মানে সম্পদ এবং ব্যয়, আদম মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব। এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি আমাদের ক্রেডিট হয়। ওকে, সো আমরা দেখি এখানে নগদ এটা একটা সম্পদ এবং সম্পদ আমাদের বৃদ্ধি পাইছে, তাহলে এটা কি হবে, ডেবিট হবে। তাহলে এই যে দেখো নগদান হিসাব আমাদের কি হয়েছে, নগদান হিসাব আমাদের ডেবিট হয়েছে। এবং আরেকটা কি ছিল আমাদের মূলধন হিসাব, মূলধন কি বাড়ছে না কমছে, মালিকের যদি টাকা দেয় ব্যবসায় অবশ্যই মালিকের সত্ত্ব বা মালিকের যে মূলধন সেটা বৃদ্ধি পেয়েছে। যদি মূলধন বৃদ্ধি পায়, আদম আদ এবং মানে মূলধন অর্থাৎ এটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, তাহলে আমরা কি করব, মূলধন অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দিব। আরেকটা মজার বিষয় জানতে পারো, যেহেতু দুইটা পক্ষই হয়, একটা যদি ডেবিট হয় অটোমেটিকলি আরেকটা কি হবে, ক্রেডিট হবে। সো তোমরা যদি দুইটা পক্ষ বের করতে পারো এবং একটা পক্ষকে অ্যাসাইন করতে পারো ও ডেবিট হয়েছে বা ও ক্রেডিট হয়েছে, তাহলে আলটিমেটলি আরেকটা পক্ষ কি হবে, আলটিমেটলি আরেকটা পক্ষ কিন্তু ক্রেডিট হবে। তারপর হচ্ছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। এখানে দেখো তুমি 5,000 টাকা পরিশোধ করে একটা আসবাবপত্র কিনছো, তাহলে প্রতিষ্ঠানে কি হয়েছে, আমার আসবাবপত্র আসছে, তাই না? আসবাবপত্র। এবং এই আসবাবপত্র কিভাবে আসছে, আসবাবপত্র আসার ওয়ে হচ্ছে টাকা, তাই না? সো আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, নগদ চলে গিয়েছে এবং হচ্ছে আমাদের আসবাবপত্র আসছে। এখন আমাদের দ্বিতীয় কাজ কি, দুইটা পক্ষ তো আইডেন্টিফাই করলাম, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এটাকে বের করে, এটা কি সম্পদ, আয়, ব্যয়, দায় নাকি মালিকানার সত্ত্ব। এখন দেখো আসবাবপত্র এটা কি সম্পদ, অবশ্যই এটা একটা সম্পদ, এবং নগদ এটাও একটা সম্পদ। এখন এই আসবাবপত্র নামক সম্পদ আমার প্রতিষ্ঠানে আসছে না, আমি কেনার ফলে কি আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে, তাহলে এই আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে আমাদের হবে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র কি হবে, ডেবিট হবে। আরেকদিকে কি হয়েছে দেখো, আরেকদিকে হচ্ছে আমাদের আরেকটা সম্পদ যেটা কিনা নগদ, যেটা কিনা আমাদের পেমেন্টের মাধ্যমে পরিশোধ করে দেওয়া লাগছে, অর্থাৎ নগদ নামের সম্পদ আমাদের কি হয়েছে, নগদ নামের আমাদের সম্পদটা কমে গিয়েছে, তাহলে হবে নগদান হিসাব ক্রেডিট, তাহলে হবে কি আমাদের নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা 2 নাম্বার দফা যেটা রয়েছে সেটাও কিন্তু আইডেন্টিফিকেশন করে ফেলতে পারলাম। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি 3 নাম্বারে কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, তাহলে এখানে দুইটা পক্ষ কি, একটা পক্ষ হচ্ছে বেতন এবং
বেতন কিভাবে দেওয়া হয়েছে? নগদ টাকার মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে একটা হচ্ছে কি বেতন এবং আরেকটা কি হয়েছে নগদ। সো এই দুইটা পক্ষ আমরা খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাসাইন করে, এটা সম্পদ, আয়, ব্যয় নাকি মালিকানা সত্ত্ব। বেতন দিছো, এটা একটা ব্যয় হয়েছে তাই না, বেতনের মাধ্যমে ব্যয় হয়, এবং নগদ হচ্ছে একটা সম্পদ। এখন কি বেতন বৃদ্ধি পাইছে না? বেতন বৃদ্ধি পাইলে ডেবিট হয়, কারণ সব হচ্ছে সাধারণত ডেবিট, আর সবের মধ্যে ব্যয় রয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে ডেবিট। এবং নগদ এটাও একটা সম্পদ, এবং সম্পদ যদি হ্রাস পায়, কারণ আমি বেতন বাবদ আমার টাকা পরিশোধ করতে হয়েছে, সম্পদ হ্রাস পাইলে সাধারণত কি হয়? ক্রেডিট হয়। এজন্য আমরা কি করলাম? বেতন ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ওকে, সো এখানে আমরা কারণগুলো বিশ্লেষণ করে দিলাম। এই যে এখানে ডেবিট কেন হয়েছে, কারণ হচ্ছে প্রতিষ্ঠানে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, এখানে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, যেগুলো আমরা ডিসকাশন করেছি সেটাই এখানে লিখে দেওয়া আছে। ওকে, তারপরে যদি ওর যে লেনদেন হয়েছিল, ওনার লেনদেনের 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে কি রয়েছে? উনি হচ্ছে পণ্য কিনছে 20,000 টাকা। এখন এখানে তোমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাও অনেক সময়, যে পণ্য তো আমি পারচেস করলাম, এটা কি আমি নগদে কিনছি নাকি বাকিতে কিনছি? কি কিনছি আমি? নগদে কিনছি নাকি বাকিতে কিনছি? এখানে কোথাও লেখা আছে নগদে বা বাকিতে? নগদে বা বাকিতে লেখা নাই। তাহলে আমরা কি ধরে নিব নগদে নাকি বাকিতে? এখন এখানে বিষয়টা হচ্ছে, এখানে যদি কারোর নাম থাকতো যে রহিম অথবা করিম অথবা যে কারো নাম, ওর কাছ থেকে ক্রয় করা হয়েছে, তাহলে আমরা ধরে নিতাম ওর কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছে। এরকম যদি কারো নাম না থাকে এবং বলা হয়েছে ক্রয় করা হয়েছে, তাহলে আমরা কিসে বিক্রয় করছি বা ক্রয় করছি, তাহলে আমরা ধরে নিব এটা ক্রয় বা বিক্রয় হয়েছে নগদে। বুঝতে পেরেছো? আশা করি এটা নিয়ে কনফিউজ নাই। সো এখানে কি বলা হয়েছে দেখো, পণ্য ক্রয় করা হয়েছে 20,000 টাকা। এখানে কারো নাম দেওয়া নাই, রহিম, করিম, তামিম, কারো নাম দেওয়া নাই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে নগদে হয়েছে। আচ্ছা, যদি ক্রয় করো তাহলে কি আছে? তোমার প্রতিষ্ঠানে পণ্য এসেছে এবং হচ্ছে পণ্য বাবদ কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। সো আমরা দুইটা পক্ষ বের করলাম, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে নগদ। এখন আমরা যখন জাবেদা করি অথবা দুইটা পক্ষ লিখি, তখন আমরা পণ্য হিসাবটা লিখি না, পণ্যের পরিবর্তে আমরা আরেকটা নাম ব্যবহার করি, সেটার নাম হচ্ছে ক্রয়। সো যখনই তুমি পণ্য ক্রয় করো, এজন্য তুমি পণ্য নামে হিসাব আনো না, তোমরা যে হিসাবটা আনো সেই হিসাবের নাম কি দেওয়া হয়? সেই হিসাবের নামটা দেওয়া হয় ক্রয়। সো এটা একটু মনে রাখবা। সো ক্রয় করছি, ক্রয় করার ফলে কি হয়েছে? আমাদের ব্যয় হয়েছে না? আমি যদি কারোর কাছ থেকে প্রোডাক্ট কিনি, এর মাধ্যমে আমার প্রতিষ্ঠানের কি হয়? ব্যয় হয়। তাহলে পণ্য ক্রয়ের মাধ্যমে ব্যয় হয়েছে এবং নগদ দামের যে সম্পদ এটা চলে গেছে। যদি ব্যয় হয়, ব্যয় যদি বাড়ে তাহলে সেটা কি হয়? ডেবিট হয়, সব ডেবিট তাই না? তাহলে ব্যয় হবে কি? ব্যয় হবে ডেবিট। তাহলে আমাদের ক্রয় হবে ডেবিট। কি হবে আমাদের? ক্রয় হিসাবটা হবে আমাদের ডেবিট। এবং তারপরে কি রয়েছে দেখো, নগদ যে সম্পদ, সেই সম্পদটা চলে গেছে, তাহলে সম্পদ চলে গেলে হয় ক্রেডিট, এজন্য আমাদের হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আশা করি এটাও বুঝতে পেরেছো। আমরা যদি 5 নাম্বার লেনদেনটা দেখি, এখানে কি বলা হয়েছে? ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে। সো আমার টাকাটা কি হয়েছে? আমার টাকাটা আমি নগদ পকেট থেকে আমি নিয়ে ব্যাংকে রেখে দিলাম, এই তো। এখন ব্যাংক একটা সম্পদ, ব্যাংকও কি একটা সম্পদ, আর নগদ একটা সম্পদ। তাহলে দেখো, ব্যাংকে যদি আমি টাকা রাখি, তাহলে ব্যাংকের সম্পদ আমার বাড়ছে, বৃদ্ধি পাইছে, এবং আমার যে নগদের যে পকেটের যে টাকাটা সেটা চলে গেছে। তাহলে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। কোন সম্পদ বাড়ছে? ব্যাংক নামের সম্পদ বাড়ছে। কোন সম্পদ কমছে? নগদ নামের সম্পদ কমছে। তাহলে আমরা বলবো ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংক বাড়ছে, এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদের টাকাটা কমছে। আমরা যদি 6 নাম্বার এন্ট্রিটা দেখি, এখানে হচ্ছে আমি নগদে বিক্রি করছি, পণ্য বিক্রি করছি, কারো নাম দেওয়া নাই, তাহলে আমি নগদেই করছি। কত টাকা? 18,000 টাকা। যদি পণ্য বিক্রয় করা হয়, বিক্রয়ের মাধ্যমে কি হয়? আয় হয়, তাই না? এবং আয় যদি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে সেটা কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে সেটা ক্রেডিট হয়। এজন্য আমরা কি বলবো? এই যে দেখো, আমাদের দুইটা পক্ষ আমরা আগে বের করি। একটা হচ্ছে বিক্রয় নামের পক্ষ পাইলাম একটা, এবং এই যে বিক্রয় করলাম, বিক্রয় বাবদ আমি কি পাইছি? আমি নগদ টাকা পাইলাম, এটা একটা পক্ষ, তাই না? সো এই নগদ টাকা পাওয়ার ফলে আমার প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে না? যদি সম্পদ বাড়ে তাহলে সেটা কি হয়? ডেবিট হয় না? তাহলে আমরা বলবো নগদান হিসাব ডেবিট। এই যে দেখো, আমরা করলাম কি? নগদান হিসাব আমরা ডেবিট করে দিলাম। এবং আমরা কি করলাম? বিক্রয় করছি। বিক্রয় করার ফলে কি হয়েছে? আয় হয়েছে না? আয় হইলে কি হয়? আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে, এবং মালিকানা সত্ত্ব বাড়লে সেটা কি হয়? ক্রেডিট হয়। এজন্য আমরা কি করলাম? বিক্রয় নামের হিসাব দিয়ে ক্রেডিট করে দিলাম। সো আশা করি এগুলো বুঝতে তোমাদের কোনো প্রকার ইস্যু বা সমস্যা হচ্ছে না। আমরা যদি পরের জিনিসটা দেখি, 7 নাম্বার যে দফাটা রয়েছে, সেখানে কি বলা হয়েছে? বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হয়েছে। সো এখানে আমরা দুইটা পক্ষ বের করি। একটা হচ্ছে বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনটা কিভাবে দেওয়া হয়েছে? নগদে দেওয়া হয় না, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে বা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। সো একটা পক্ষ হচ্ছে বিজ্ঞাপন, আরেকটা পক্ষ হচ্ছে ব্যাংক। আমরা দুইটা পক্ষ বের করে ফেললাম। এখন আমরা ডিনোট করবো এটা সম্পদ, আয়, ব্যয়, দায় নাকি মালিকানা সত্ত্ব। আমরা জানি বিজ্ঞাপন করলে কি হয়? বিজ্ঞাপন করলে ব্যয় হয়, তাহলে এটা একটা ব্যয়, এবং ব্যাংক হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব, তাই না?
এখন দেখো ব্যয় কি বাড়ছে না কমছে? ব্যয় বাড়ছে, তাহলে বিজ্ঞাপন হিসাবটা হবে আমাদের ডেবিট, কারণ ব্যয় বাড়লে ডেবিট হয়। এবং অন্যদিকে যদি দেখি ব্যাংকের টাকা কি বাড়ছে না কমছে? চেক দিলে আমার অবশ্যই ব্যাংকের টাকা কমবে, বাড়বে না। সো ব্যাংকের টাকা যদি করে তাহলে ব্যাংক একটা সম্পদ, তাহলে সম্পদ মাইনাস হয়েছে, কমছে, যদি সম্পদ কমে তাহলে এটা হবে ক্রেডিট। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সার হবে বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট, এবং আমাদের কি হবে? আমাদের হবে ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে দেখো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে যে দফাটা রয়েছে এখানে দেখো কি বলা হয়েছে, কমিশন পাওয়া গেল 3000 টাকা। কমিশন পাইছো তুমি কিন্তু দেও নাই, তুমি পাইছো, এটা মানে কি? তোমার জন্য আয় হয়েছে। আয় হইলে সেটা কি? আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে আয় হইলে সাধারণত ক্রেডিট হয়, এই তো। আরেকটা কি হয়েছে, তুমি এইটা কেমনে পাইছো? এটা টাকায় পাইছো, অবশ্যই কি পাইছো? ক্যাশে পাইছো, তাই না? তাহলে প্রতিষ্ঠানে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে আয় হয়েছে, এবং আরেকটা কি হয়েছে? আরেকটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে টাকা আসছে, তাই না? টাকা মানে নগদ। যদি নগদ বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট হয়, আর যদি আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে নগদান হিসাব ডেবিট, এবং যে সোর্সটা হচ্ছে আয় যে বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধির সোর্সটার নামে এখানে উল্লেখ করব। এই সোর্সটা কি? কমিশন। তাহলে আমরা বলবো কমিশন হিসাব ক্রেডিট। এই যে দেখো, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। এবং দেখবা সবসময় কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট বসানো হচ্ছে। সো এটা কিন্তু আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির একটা রুলস, যে ডেবিট এবং ক্রেডিট পক্ষের টাকা অলওয়েজ সেম থাকবে। আমরা যদি একটু 9 নম্বরে যাই, ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1200 টাকা। কত টাকা সুদ পাওয়া গেছে? সুদ যদি তুমি পাও, এটা তোমার জন্য কি আর্নিং না? তাহলে আয় হইছে, আয় হইলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এটাকে আমরা কি করব? ক্রেডিট করব। এবং সুদ পাইছো কোথায় পাইছো? ব্যাংকের নিকট সুদ পাইছো, এটা তো আর ক্যাশে পাও না, অবশ্যই তোমাকে ব্যাংকে ট্রান্সফার করেছে। তাহলে আমাদের ব্যাংক নামের যে অ্যাকাউন্টটা সেটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংক বাড়ছে, ব্যাংকে টাকা বাড়ছে, এবং হচ্ছে আমাদের আয় হয়েছে, এবং আয়ের সোর্সটার নাম কি? ব্যাংক সুদ। আমরা এই জন্য আয়ের যে সোর্সটা, সেই সোর্সের নাম লিখবো ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ওকে, এই যে দেখো, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 1200 টাকা। আমরা একটু পরবর্তীতে যাই। পরবর্তীতে আরো কয়েকটা দফা দেওয়া আছে। এখানে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় করা হইলো। ধারে যদি পণ্য বিক্রয় করা হয়, বিক্রি করলে কি হয়? বিক্রি করলে আয় হয়। সো এখানে আমাদের আয় হয়েছে, এবং যেহেতু ধারে করছি, আমি টাকাটা পাই নাই, টাকাটা পাবো। যদি টাকাটা পাই তাদেরকে আমরা বলি প্রাপ্য হিসাব বা দেনাদার। যদি টাকা পাই সেই হিসাবটার নাম কি? প্রাপ্য হিসাব অথবা দেনাদার। সো আমাদের দেনাদার বাড়ছে, তাই না? কারণ আমি টাকা পাবো, দেনাদার বাড়ছে, এবং দেনাদার একটা সম্পদ। তাহলে সম্পদ বাড়ছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে, অর্থাৎ এটা হবে ডেবিট। তারপরে কি রয়েছে? এবং আমাদের আয় হয়েছে। আয় কিভাবে হয়েছে? বিক্রয় করার মাধ্যমে আয় হয়েছে। তা আমরা আরেকটা হিসাবের নাম হচ্ছে বিক্রয় হিসাব, এবং আয় হইলে কি হয়? ক্রেডিট হয়। সো আমাদের জাবেদা বা আমাদের যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের যে দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে কি প্রাপ্য হিসাব বা দেনাদার, আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয়। যেহেতু প্রাপ্য হিসাব বাড়ছে এর জন্য এটা ডেবিট, এবং যেহেতু বিক্রয় মানে আয় হয়েছে এবং আয় বাড়লেও সেটাও ক্রেডিট হয়। আমরা যদি 11 নম্বর এনজিটা একটু দেখার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে দেখো। এখানে বলা হয়েছে ভাড়া বাবদ চেক প্রদান করা হয়েছে 6000 টাকা। তুমি যদি চেক দাও, ভাড়া দিছো, ভাড়া পেমেন্ট করছো, মানে কি হয়েছে? তোমার খরচ হয়েছে। খরচের সোর্সটার নাম কি? খরচের সোর্স নাম হচ্ছে ভাড়া। এবং ভাড়াটা কিভাবে দিছো? ব্যাংকের মাধ্যমে দিছো, অর্থাৎ ব্যাংকের থেকে টাকা চলে গেছে। তাহলে একটা সোর্স হচ্ছে ভাড়া, অন্য আরেকটা সোর্স হচ্ছে ব্যাংক। এখন ভাড়া কি বাবদ কি ধরনের হিসাব? এটা একটা ব্যয়বাচক হিসাব, এবং এটা বৃদ্ধি পাইছে, এই জন্য আমরা বলবো ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। এবং ব্যাংকের মাধ্যমে টাকা চলে গেছে, ব্যাংক একটা সম্পদ, সম্পত্তি কমলে কি হয়? ক্রেডিট হয়, এজন্য আমরা বলছি ব্যাংক হিসাব ক্রেডিট। এবং তারপরে আমাদের লাস্টে যে এলিমেন্টটা রয়েছে সেটা কি? ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 8000 টাকা। একটা দেখো, দুইটা হিসাব আছে কিন্তু এখানে একটু কমপ্লেক্স, মাঝে মাঝে তোমরা মানে কমপ্লেক্সিটি ফেস করতে পারো। একটা হচ্ছে ব্যবসায়ের জন্য উত্তোলন করা হয়েছে, আরেকটা হচ্ছে মালিক উত্তোলন করছে। মালিক উত্তোলন করলে তার এটা ব্যক্তিগত হিসাব, আর যদি ব্যবসার জন্য উত্তোলন করা হয় তাহলে ব্যাংক থেকে জাস্ট ক্যাশে নিয়ে আসা হয়েছে। দেখো, তোমার টাকা ব্যাংকে ছিল। তোমার টাকা কোথায় ছিল? তোমার টাকা ছিল ব্যাংকে। ব্যাংক থেকে তুমি ক্যাশে নিয়ে আসছো, তাহলে এখানে কি হয়েছে? এখানে মানে এফেক্টটা কি হয়েছে দেখো, তোমার ক্যাশের টাকা বৃদ্ধি পাইছে এবং ব্যাংকের টাকা কমে গেছে, তাই না? এটা হচ্ছে যখন আমরা কিভাবে করব, যখন হচ্ছে আমরা ব্যবসার প্রয়োজনে উত্তোলন করব। সো এখানে কি হয়েছে দেখো, ক্যাশে কত টাকা আসছে? ক্যাশ আসছে আমার, এটা হচ্ছে আমাদের একটা সম্পদ, মানে সম্পদ বৃদ্ধি পাইছে, আবার ব্যাংক থেকে টাকা কমে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পাইছে। সো আমরা বলবো নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু এটা যদি এমন হইতো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হইতো, তাহলে কিন্তু আমাদের এখানে আরেকটা হিসাব আসতো, সেটার নাম হচ্ছে উত্তোলন। যদি ব্যক্তিগত প্রয়োজনে হইতো তখন আমাদের হিসাবটা হইতো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, এবং আমাদের হয়তো নগদান হিসাব ক্রেডিট। ওকে, নগদান হিসাব
ক্রেডিট। সো মনে রাখবে এই যে উত্তোলনের নামের যে হিসাবটা আছে সেটা শুধুমাত্র ব্যক্তিগত উত্তোলনের ক্ষেত্রে হয়, কোনো প্রাতিষ্ঠানিক উত্তোলনের ক্ষেত্রে এই ইউজটা হয় না। এইটা একটু কমপ্লেক্সিটির বিষয় আছে, এটা নিয়ে তোমরা কিন্তু ক্লিয়ার থাকবা এবং এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না বলে আমি আশা করি। সো আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের যে পাঠ্য বইয়ের একটা কোশ্চেন সমাধান করলাম এবং আমরা দেখলাম কিভাবে প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ বের করতে হয় এবং তাদের কিভাবে পক্ষগুলোকে কিভাবে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব কে অ্যাসাইন করা হয় এবং সেগুলো বৃদ্ধি এবং হ্রাসের ফলে সেগুলোকে কিভাবে ডেবিট এবং ক্রেডিট অ্যাসাইন করা হয়, এই পুরো বিষয়টা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আজকের ক্লাসে দেখার চেষ্টা করলাম। সো তোমরা কি করবা, তোমাদের আমরা যেখান থেকে আজকের লেকচারটা পড়েছি এটার পরবর্তীতে আরেকটা ম্যাথ রয়েছে জনাব হাসানের। সো এই জনাব হাসানের যে ম্যাথটা রয়েছে সেখানের আজকে যে আমরা ক্লাসটা করেছি এই জনাব হাসানের 1 থেকে 12 নম্বর যে লেনদেনগুলো রয়েছে এগুলো তোমরা বাসায় ভালো মতো দেখবা, পুনরায় চেষ্টা করবা এবং কোথাও কোনো কনফিউশন পাও কিনা সেগুলো দেখার চেষ্টা করবা এবং যদি কনফিউশন পাও ক্লাসটা আবার একবার রিভিউ করো, ইনশাল্লাহ তোমাদের এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। সো এরই মাধ্যমে আমরা আজকের যে 3য় নাম্বার যে ক্লাসটা রয়েছে সেটাও সমাপ্তি করলাম। তোমরা আমাদের এই যে লেকচার সিরিজের যে ভিডিওগুলো এগুলো যদি সিকোয়েন্সিয়ালি পেতে চাও তাহলে আইটেক স্কুলের ইউটিউব চ্যানেল, অ্যাপ এবং হচ্ছে আমাদের যে ওয়েবসাইট www.itechschool.net এটাই তোমরা ভিজিট করে আমাদের এই ক্লাসগুলো কিন্তু সাজানো গোছানোভাবে পাবা। পাশাপাশি তোমরা আমাদের যে অনলাইন প্রাইভেট কেয়ার যে ব্যাচটা এটার সাথে যুক্ত হইতে পারো। তোমরা একটা জাস্ট নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করলেই কিন্তু আমাদের এই অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবা, যেখানে আমরা কি করব, আমরা নিয়মিত SW CW নিব, তোমাদের প্রবলেম থাকলে সেটা সলভ করব, পাশাপাশি এক্সাম নেওয়ার মাধ্যমে তোমাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটা কিন্তু আমরা নিশ্চিত করব। এবং এটা যদি করো তাহলে আশা করি যে তোমাদের কোনো প্রকার প্রাইভেট টিউটর, প্রাইভেট টিচার এগুলো দরকার হবে না এবং এখান থেকেই তোমরা একটা ভালো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে।